দুদিনের সফরে দুবাই পৌঁছলেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। নতুন বাংলাদেশে বিশ্ববাসীকে যুক্ত করার আহ্বান। শহীদ কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল ছাত্র জনতার। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি, বিভিন্ন স্থানে বিক্ষোভ। ক্ষমতা ধরে রাখতেই জুলাই অভ্যুত্থানে কেড়ে নেওয়া হয় 1400 মানুষের প্রাণ। জাতিসংঘের প্রতিবেদন, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। অনৈক্য অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা মাথায় রেখে ধরে রাখতে হবে জাতীয় ঐক্য। অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা বিএনপির। কুষ্টা স্কোয়াশের আশাতীত ফলন, বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছে কৃষকরা। সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক। প্রচুর ফলন, যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পোষায়া যাবে। এবং ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ মেহেরপুরের পেঁয়াজ চাষে। উৎপাদন খরচ বাড়ার দাবি, আমদানি না করার আহ্বান। দর্শক, শুভ সকাল। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ একটি প্রতিনিধি দল। বুধবার দুবাই স্থানীয় সময় রাত 11:02 তাদের বহনকারী আমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যা 7:45 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সামিটে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। এদিকে নিপীড়নমূলক শাসন এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFD-AID গভর্নিং কাউন্সিলের 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, IFAD 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয়। বক্তব্যে ডক্টর ইউনূস বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য কমাতে অবদানের জন্য IFAD-কে অভিনন্দন জানায়। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে IFAD-র 4 দশকের সহযোগিতা, বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন। জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই কৃষি অনুশীলন সহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। গাজীপুরে আওয়ামী লীগের হামলায় শহীদ আবুল কাশেমের মরদেহ কাঁধে নিয়ে মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। বুধবার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে। এ সময় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা। এর আগে গেল শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আবুল কাশেম। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা কখনোই ফেসিবাদ হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী, তারা যদি ফেসিবাদী হতে চায়
যারা মুসলিম তারা যদি জালিম হতে চায় তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। এদিকে গাজীপুর, কুষ্টিয়া ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে মিছিল সমাবেশ হয়েছে। এ সময় শহীদ আবুল কাশেমের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। বুধবার মধ্যরাতে গাজীপুরে আবুল কাশেমের মৃত্যুতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়। কুড়িগ্রামের শহীদ বীর কাশেম হত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে খাটিয়া মিছিল হয়। এছাড়াও কুষ্টিয়ায় আবুল কাশেমের মৃত্যুর পর কফিন মিছিল ও গায়বানা জানাজা আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কুষ্টিয়া ও চট্টগ্রামের প্রতিবাদ মিছিল ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হন এবং এই সংগঠিত হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনে এখনো ঠিকানা গেড়ে রয়েছে, এদের প্রত্যেকটি ঠিকানাগুলোকে বুলডোজার এবং পারলে বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনার সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় 1400 নিরীহ মানুষ, যাদের 12 থেকে 13% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের চিত্র। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ আসে। এ প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান লুৎফর কবিরের রিপোর্ট। জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। 5 আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত 1400 মানুষ, যাদের 12 থেকে 13%ই শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। So following the student-led protests in Bangladesh, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা 16 সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। weapons expert 114 পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ 250 জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশু সহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এভিডেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, এটি ব্যবহারে কোনো আইনি জটিলতা নেই। এছাড়া এটি ঐতিহাসিক প্রমাণ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বের সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ভবিষ্যতে কেউ মন্তব্য করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী সরকারের আমলে গুম, খুন, হত্যা এবং জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ শুরুর 6 মাসের মাথায় এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 300-র অধিক। মামলা হয়েছে 18টি। তবে এখন পর্যন্ত কোনো মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেননি তদন্ত সংস্থা। জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলায় রায়ের সম্ভাবনার কথা। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এ নিয়ে বুধবার প্রতিক্রিয়া জানায় ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে গুমের দায়ের করা মামলার শুনানির এক পর্যায়ে তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ভবিষ্যতে মামলার তদন্ত শেষ হওয়ার আগে রায় নিয়ে আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আদালত। আদালতকে অবশ্যই সবকিছুর থেকে নিউট্রালিটি বজায় রাখবেন এবং তারা সেটাই করার চেষ্টা করেছেন যে তারা উপদেষ্টা হলেও তাকে ছাড় দেন। ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। সুতরাং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ট্রাইব্যুনাল যখন মনে করবেন যে কেউ তার নির্দিষ্ট সীমার বাইরে কথা বলছেন বা কাজ করছেন, তাকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এদিন সকালে গুমের ঘটনায় অভিযুক্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে তৃতীয়বারের মতো হাজির করা হয় ট্রাইব্যুনালে। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। এ কারণেই ট্রাইব্যুনাল আমাদের সময়ের আবেদন মঞ্জুর করেছে। এছাড়া পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এটা মামলারই রিপোর্ট। হ্যাঁ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনকালে তিনি কথা বলেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে অন্তত 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা 3টি আয়নাঘর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে,
যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা, জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। এদিকে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সারা দেশের প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর, যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরো বের হচ্ছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ক্যানভাস ছোট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যথায় বিপ্লব বেহাত হওয়ার শঙ্কাও জানান তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের মতে দেশে অস্থিতিশীলতা, অনৈক্য তৈরির অপচেষ্টা চলছে, তা মাথায় রেখে ধরে রাখতে হবে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য। যত দ্রুত সম্ভব এগোতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক ঐক্য। ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এখানকার জনতা এবং ছাত্ররা মনে করতেছে আগামী দিনেও যারা নির্বাচন পরবর্তীতে দীর্ঘ সংস্কার কথা বলছেন সেই জায়গায় একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। নেতারা বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার হোঁচট খাবে। এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না, দেশের জন্য ভালো লক্ষণ না। ঐক্যমতের সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট তৈরি করতে পারে। নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। দেশের চলমান উত্তাপ উত্তরণে মানুষের দৃষ্টি নির্বাচনের দিকে নেয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া, না হলে বৃহৎ বিপ্লব না হয়ে যায়। কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়। দেশে এখনো কোনো সংকট তৈরি হয়নি দাবি করে সামনে যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে, আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে, এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে। অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে, এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সবাইকেই কিছুটা ছাড় দিতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা ঐক্যবদ্ধ করতে চাই এবং এই জন্যে সবার আগে আপনার মননের মধ্যে আসতে হবে, এই জন্যে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার এসব সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য শিগগিরই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তারা। আর রাজশাহীর স্মরণসভায় যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উদারতার কারণেই দেশের রাজনীতি করার সুযোগ ফেরত পায় জামাত ইসলাম।
সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্টে বিস্তারিত। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নেতাকর্মীদের। বিএনপি যেন আগামী দিনে ক্ষমতা না আসতে পারে এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দ্রুত নির্বাচনের দাবিতে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দেশের মানুষকে গিনিপিগ বানানো যাবে না, সংস্কারের একমাত্র অধিকার নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেকটা হয়ে গিয়েছে। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। লালমনিরহাটের সমাবেশে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বুধবার বিকেলে রাজশাহীর বাগমারায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি সরকারের উদারতার কারণে বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায় জামায়াতে ইসলামী, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। এদিন সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডেও সমাবেশ করে বিএনপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রতিষ্ঠান নগদের 2300 কোটি টাকার জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের প্রধান কার্যালয়ে অনিয়ম দুর্নীতির খোঁজে অভিযান চালায় সংস্থাটি। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলার বিষয়টি স্বীকার করে নগদ কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। করতে থাকুন আর জিততে থাকুন। নগদের চটকদার বিজ্ঞাপন দেখে যে কোনো মানুষ মনে করতে পারেন নগদ রাষ্ট্রেই তো একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটির 70 ভাগের বেশি শেয়ার মালিক বিদেশি বিনিয়োগকারী। অভিযোগ আছে নিয়ম না মেনে গ্রাহকের সঞ্চয়ের টাকা সরিয়ে 600 কোটি টাকার ইমানি তৈরি করেছে। এতে গ্রাহক ট্রানজ্যাকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, যা সম্পূর্ণ অনৈতিক। এমন সব অভিযোগের প্রেক্ষিতে নগদের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তা রুহুল হকের নেতৃত্বে বুধবার অভিযানে যায় দুদকের একটি দল। ঘণ্টাব্যাপী অভিযানে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা। অভিযোগের বিষয়টি স্বীকার করে খোদ নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। তিনি বলেন, নগদ 600 কোটি টাকার উপরে অবৈধভাবে অতিরিক্ত ইমানি তৈরি করেছে এবং 1600 থেকে 1700 কোটি টাকা অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না, এইভাবে লেনদেন হওয়া উচিত না। 3টা অনিয়ম: এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। দুদক কর্মকর্তা বলছেন, নগদ থেকে পাওয়া তথ্যপাত্র যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবে তারা। এর আলোকেই ব্যবস্থা নেবে কমিশন। আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাবি করব। হয়তো পরবর্তী কমিশন চাইলে এটাকে অনুসন্ধান হিসেবে নিতে পারে এবং এখানে যদি কোনো অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে এবং জনগণের সাথে প্রতারণা হয়ে থাকে, আমাদের দুদক টিম এটা নিয়ে কাজ করতেছে। এগুলো ইনশাল্লাহ প্রকাশ্যে চলে আসবে। যাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে তাদের শনাক্তে নগদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। দুদক ইনকোয়ারির ক্ষেত্রে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিদেশি সবজি স্কোয়াশ চাষে ভালো ফলন পাচ্ছেন কুষ্টিয়ার কৃষকরা। এক একটি গাছেই প্রায় 15 থেকে 20টি করে স্কোয়াশ পাচ্ছেন তারা। গত বছর ভালো ফলন ও দাম পাওয়া বিদেশি সবজি চাষে ঝুঁকেছেন অনেকেই। এবার বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন তারা। এদিকে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরা গ্রামের কৃষক এনামুল হক
এবছর 15 কাঠা জমিতে আবাদ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। গত বছর 7 কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবছর বাড়িয়েছেন আবাদ, ফলনও হয়েছে ভালো। ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে বিদেশি এ সবজি স্কোয়াশ। এবছর দাম কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন বলে জানান কৃষক এনামুল। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। এনামুলের দেখাদেখি একই এলাকার আরও বেশ কয়েকজন কৃষক এবছর আবাদ করেছেন বিদেশি সবজি স্কোয়াশ। তাদের জমিতেও ফলন হয়েছে ভালো। প্রতিটি স্কোয়াশের ওজন হয়েছে 500 গ্রাম থেকে 1 কেজির মতো। বাজারে অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। দেখা দেখি আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। টুকটাক আরো করছে মানুষ, দেখা দেখি এরকম প্রচুর ফলন। যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পুষায়া যাবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 31টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা জাতের সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরাও এ সবজি চাষ করছে। তাদের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি, এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে, এই জন্য এই প্রকল্প কাজ করছে। জেলার দৌলতপুর সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি স্কোয়াশ আবাদ করছেন কৃষকেরা। ভালো ফলন হওয়ায় লাভও পাচ্ছেন তারা, বাড়ছে আগ্রহ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মেহেরপুরে পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। তাই দাম কমলে পথে বসতে হবে তাদের। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হলে অন্তত উৎপাদন খরচ উঠবে বলে দাবি কৃষকদের। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ভালো দামের আশায় ধার দেনা করে 3 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল গফুর। ফলনও হয়েছে বেশ ভালো, তবে পেঁয়াজ তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শুধু আব্দুল গফুরই নয়, দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে বিপাকে জেলার অন্যান্য পেঁয়াজ চাষিরাও। বলছেন, এবার সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 20 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমায় মোটা অঙ্কের লোকসানের শঙ্কা তাদের। বিঘে 50,000 করে খরচ হয়েছে, এখন 20 টাকা পেঁয়াজ বেশি আমাদের কিছু থাকছে না। পেঁয়াজ আমাদের বাম্পার ফলন হয়েছে, কিন্তু পেঁয়াজ সরকার দাম দিচ্ছে না ভাই। বর্তমান বাংলাদেশে যে রকম দামটা আছে, এই দামটা থাকলে যদি বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি যদি না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের চাষি লাভবান হবে। ক্ষতির হাত থেকে বাঁচতে পর্যায়ক্রমে পেঁয়াজ তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাষিদের আমরা বলেছি যে আপনারা ধাপে ধাপে পেঁয়াজ কালেকশন করবেন, হারভেস্ট করবেন এবং ধাপে ধাপে বাজারজাত করবেন। যদি বাজার দাম কম থাকে তাহলে আপনারা সংরক্ষণ করবেন, দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করবেন। মেহেরপুরে এবছর পেঁয়াজের আবাদ হয়েছে 5066 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,90,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।